4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমঝোতা সহ স্বাক্ষরিত হবে 20টি দলিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল 11টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। 5 বছর পর বেইজিং সফরে গিয়ে দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। এ সময় রাজনৈতিক পরিমণ্ডলে দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চীনের আরও বেশি যুক্ততার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। বেইজিং নিজেদের মুদ্রায় বাংলাদেশকে $500 কোটি ঋণ দিতে আগ্রহী, যদিও বাংলাদেশ চেয়েছিল $700 কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের তৃতীয় দিন বুধবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সহ নানান বিষয়ে প্রায় 20টি দলিল সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাতের শেষ ভাগে অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ভোর 4:45টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ নানান রোগে ভুগছেন। এর আগে গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে। পরে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। 25 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 2 জুলাই রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। সোমবার সকালে কমলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর 5:30টার দিকে তারা চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুনা নিশিতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে রেল লাইনে 5 জনের কাটা মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশকে জানায়। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ 5টি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। নিজের চোখে দেখলাম যে লাশগুলি ক্ষত বিক্ষত হয়ে আসছে। প্রত্যেকটা লাশই মাছ থেকে কাটা, কোনোটার পা কাটা, কোনোটার হাত কাটা, কোনোটার গলা কাটা, এরকম অবস্থায় পড়ে আছে। সম্ভবত উপরে তুই পড়ছে, সাইডে পড়তো তাহলে তো নিচে গেল গইলে এগুলি আমরা এই এলাকার ভিতরে না। বিষয়টা কিভাবে কি ঘটেছে, আমরা যেহেতু 5 জন লোকের এখানে মৃত্যু হয়েছে, আমরা এটা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখব। আর আমার ওই স্থানীয় রেল মাস্টার, স্টেশন মাস্টারের সাথে, নিকটবর্তী রেল স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে। উনি জানিয়েছেন উনি ঘটনাটা আনুমানিক 7টার পরে 7:30টার দিকে খবর পেয়েছে। এর আগে আমরা ধারণা করতেছি 3টা ট্রেন ঢাকামুখী গেছে ভৈরব থেকে। সম্ভবত এই 3টা ট্রেনের থেকে কোনো একটা ট্রেনে হয়তো ঘটনাটা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করতেছি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ছে। পানিবন্দী 2 লাখ মানুষ। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপদসীমার অনেক উপরে থাকায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী ভুরুঙ্গামারি, ফুলবাড়ি, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর সহ 9 উপজেলার 2 লাখ মানুষ পানিবন্দী। হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে বানভাসীরা পড়েছে মহাবিপাকে। 341টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে, আর 3টি বিদ্যালয় নদীগর্ভে তলিয়ে গেছে। বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখনও সবার কাছে পৌঁছেনি ত্রাণ সহায়তা। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি 1 সেন্টিমিটার কমে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের 34 ইউনিয়নের 83,000-এরও বেশি মানুষ পানিবন্দী। গাইবান্ধায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার 66 সেন্টিমিটার উপরে বইছে। ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টাঙ্গাইলে বৃষ্টিপাত ও উজানের ঢলে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। সোমবার ঝিনাই নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। প্রতিষ্ঠার 61 বছর পর সুয়ারেজ যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম ওয়াসা। সংশ্লিষ্টরা বলছেন,
৩,৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে চট্টগ্রাম। একই সাথে বিশাল ভূমিকা রাখবে কর্ণফুলী ও হালদা দূষণ রোধে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দায়িত্বের অর্ধেক অর্থাৎ শুধু পানি সরবরাহ করে আসছে চট্টগ্রাম ওয়াসা। কোনো ব্যবস্থা করেনি পয় নিষ্কাশনের। ড্রেন নালা খাল হয়ে সরাসরি নদীতে গিয়ে পড়ত মলমূত্র। দূষিত পানি পান করে নানা রোগে ভোগে মানুষ। এ অবস্থায় মহানগরীর হালি শহরের ১৬৩ একর জায়গাতে পয় নিষ্কাশনের মহাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় ওয়াসা। এতে মহানগরীর মলমূত্র সমস্যাটি সঠিক ব্যবস্থাপনার আওতায় আসবে। এমন উদ্যোগকে উন্নত নগরীর জন্য পরিহার্য বলে মনে করে নাগরিক সমাজ। এটা যেন লাল ফিতার দৌরাত্মে দীর্ঘদিন হ্যাঙ্গিং হয়ে না থাকে, দ্রুত কার্যকর করা, দ্রুত এটার কাজ শুরু করা এবং এটা দ্রুত সম্পন্ন করা। তাহলে হয়তো দেখা যাবে যে আমরা যে ধরনের একটা সংকটের মধ্যে আছি সোয়ারেজ লাইন নিয়ে, সেই সংকট থেকে আমরা কিন্তু উত্তরণ করাতে পারবো। আমরা আশা করব যে এটা খুব নির্ধারিত সময়ের মধ্যে হবে। যদিও আমাদের এখানে মেগা প্রজেক্টগুলি নির্ধারিত সময় নেই, কয়েক দফায় মূল্য বাড়ে, দাম বাড়ে, বাজেট এবং সময়ও বাড়ে এবং লুটপাট হরিলুট হয়। কাজের ক্ষেত্রে মান ঠিক থাকে না এবং ডিজাইনও ঠিক থাকে না, ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে সংকট থাকে। তবু আমরা আশা করব এত বছর পরও এটা একটা আমাদের সভ্যতার সংকট যে চট্টগ্রাম ওয়াসা পানির ব্যবস্থা করছে, তার নামের সাথে সুয়ারেজ আছে কিন্তু এটা ছিল না। প্রথম পর্যায়ে মহানগরীর ২১টি ওয়ার্ডের ৩৬ বর্গ কিলোমিটার এলাকার ২০ লাখ মানুষকে এ প্রকল্পের আওতাভুক্ত করা হয়। কাজ সম্পূর্ণ হয়েছে ৪০%। চট্টগ্রাম শহরের যে মানুষের বাড়িঘর যা করছে তাদের সেফটি ট্যাঙ্কের পাইপলাইনটা নিয়ে ড্রেনের সঙ্গে লাগিয়ে দিয়েছে। ড্রেন থেকে এটা খাল, খাল থেকে নদী। আর নদী বলতে আমাদের দুটা নদী, একটা হলো আমাদের কর্ণফুলী নদী আর একটা হলো হালদা নদী। এবং এই দুইটা নদীতে এই বর্জ্যগুলো পড়তেছে। এই বর্জ্যগুলো পড়ার ফলে শুধু এটা না, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলোও যাচ্ছে। এবং এই বর্জ্যগুলো যাওয়ার ফলে হয়তো এমন সময় আসবে যখন ঢাকাতে যে 4টা নদী এখন মোটেও ইউজ করা যায় না, ঠিক এই অবস্থা দাঁড়ায় যাবে। দাঁড়ায় পরে চট্টগ্রাম শহরের জন্য সুইট ওয়াটার আর কোথাও নেই। এ প্রকল্প চালু হবে ২০২৬ সালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর। শেষ উত্তাপ ও উত্তেজনার প্রতীক্ষায় ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা দুটি আসরের সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ফাইনালে উঠেছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ১৪ জুন মিউনিখে শুরু হয়েছিল ১৭তম ইউরো চ্যাম্পিয়নশিপ। ২৪ দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে গ্রুপ পর্বের ৩৬ ম্যাচ, রাউন্ড অফ 16-এ ৮টি এবং কোয়ার্টার ফাইনালে ৪ ম্যাচ, শেষ হয়েছে ৪৮টি ম্যাচ। এখন সেমিফাইনাল ও ফাইনালের শেষ উত্তেজনার অপেক্ষায় ইউরোপ। ৯ জুলাই রাত ১টায় মিউনিখে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্স। ১০ জুলাই রাত ১টায় ডর্টমুন্ডে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। স্পেন এই আসরে ৪বার ফাইনাল খেলে ৩বার চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানির সাথে স্পেনই ইউরোতে সবচেয়ে সফল দল। ফ্রান্স ৩বার ফাইনাল খেলে ২বার শিরোপা জিতেছে, তবে দিদিয়ের দেশমের দলটি বর্তমানে বিশ্বকাপের রানার্স আপ। অন্যদিকে নেদারল্যান্ডস ১৯৮৮ সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে এবং ইংল্যান্ড ২০২১ সালে সবশেষ আসরে একবারই ফাইনালে খেলে ইতালির কাছে হেরে রানার্স আপ হয়েছে। এদিকে পৃথিবীর প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮তম আসরে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া। বাংলাদেশ সময় ১০ জুলাই ভোরে নিউ জার্সিতে প্রথম সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে প্রথমবার খেলতে এসে সেমিফাইনালে ওঠা কানাডার। ১১ তারিখ ভোরে নর্থ ক্যারোলিনায় দ্বিতীয় সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ ২০২১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।